হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওটাতে আসতেছি আপনাদের একটা বেসিক আরেকটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য। তো আমরা সবার আগে একটু পরিচিত হই, যেহেতু সবাই এখানে চলে আসছি। এখানে বোধহয় সবাই সুস্থ, আশা করা যাচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই। তো আমরা ওদের মাস্ক অফ করতে পারি, মাস্ক অফ করে অন্তত পরিচয়টা দিতে পারি। সবার আগে আমি খান জোবায়েদ হোসেন। আমার যারা চিনেন না তাদের জন্য নাম্বার পরিচয় দিলাম। এবার ভাইয়ের নাম পরিচয়টা একটু কাইন্ডলি বলেন। রাসেল। একটু জোরে বলেন। আমি রাসেল। রাসেল ভাই। রাসেল ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর, থাকেন ঢাকা কাউরান বাজার। এরপর ভাই হলেন রায়হান ভাই, ওনার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, থাকেন ঢাকাতে। আপনিও কাউরান বাজারে, দুজন একসঙ্গে। তারপরে আমাদের সঙ্গে আছেন আমাদের একদম প্রিয় আপন ছোট ভাই সবুজ ভাই, আর চুয়াডাঙ্গার আমাদের ডিলার। আর এরপর সিলেট সদর থেকে এসছেন পলাশ চক্রবর্তী ভাই। উনি লেখাপড়া শেষ করে এখন ফ্রি আছেন এবং কাজ করতে চান গার্মেন্টস নিয়ে। আর এরপর আছেন আমাদের ট্রিপল এ স্টুডেন্ট ছিলেন, আমাদের কি নাম বলেন, মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। উনি ঢাকা থেকে আপনার ইউনিভার্সিটি কি যেন, এআইবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সে ট্রিপল ই তে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। সে থাকে চিটাগাঙে। এবং আর একটা মজার পরিচয় হচ্ছে, সে হচ্ছে আমার একমাত্র শ্যালক। হ্যাঁ, তো হয়তো চিটাগাং ব্রাঞ্চ, চিটাগাঙে আমরা আরেকটা অর্গানাইজ করবো আমাদের ডিলারদের নিয়ে। তাদের মধ্যে যে গাইডলাইন দেওয়া, তাদের মধ্যে যে লিডারশিপ দেওয়া, সেগুলা সে দেখাশোনা করবে, অথবা সে এখানে অ্যাডভাইস করবে, অথবা আপনাদের সাপোর্ট দিবে, যেহেতু সে অরিজিনাল কি চিটাগাঙের, তাই তো, সাতকানিয়ার ব্যবসায়ী মানুষ, বুঝছেন। আর তার বোন তো আরও ডাবল ব্যবসায়ী, এটা আর বললাম না আপনাদের। তার বোন বিশাল বড় ব্যবসায়ী। অল টাইম আমি দৌড়ের পরে থাকি। যাই হোক, আমার একমাত্র আমার ওয়াইফের একমাত্র ভাই এবং আমার শ্যালক, এবং আমার পুরো ফ্যামিলিতে একটাই ভাই, ইব্রাহিম। লং টাইম সে আমার কাছে আছে। আমি তার ভাই হিসেবে, গার্ডিয়ান হিসেবে চেষ্টা করেছি তার পাশে থাকার, এখনও আছি, ইনশাল্লাহ থাকবো আমৃত্যু। তো ইটস আ ফ্যামিলি, এটা হলো ফ্যামিলি। আমরা এভাবেই সবসময় বসি। আপনারা যারা আমাদের অফিসে আসেন নাই, এটাই হচ্ছে আমাদের পরিবেশ। আমরা সবাই মিলে একভাবে একসাথে কথা বলি এবং খোলা মনে। তো রাসেল ভাই, রায়হান ভাই আর রাসেল ভাই আসছেন পান্থপথ এরিয়া, পান্থপথ, তারপরে নিউ মার্কেট, এই যে কাছাকাছি যে এরিয়াটা, ফার্ম গেট, এই এরিয়াটার একটা ডিলারশিপের জন্য। আর পলাশ ভাই আসছেন সিলেট সদরের ডিলারশিপের জন্য। কারণ সিলেট সদর আমরা বলেছি বিভাগীয় শহরে 4-5 জনকে আমরা ডিলার দিব, কারণ একটা বিভাগীয় শহরে যেমন ঢাকাতে 5 জনের পক্ষ সম্ভব না, শত কোটি টাকার প্রতি মাসে ট্রেডিং হয়, এখানে একজন সম্ভব না। হ্যাঁ, আর সেলস অ্যান্ড মার্কেটিংটা আসলে এমন হয়ে গেছে, দেখেন, আপনার কারোর সাথে ভালো বন্ধুত্ব আছে, অথবা আপনার বোনের বিয়ে হয়েছে চিটাগাঙে, চিটাগাঙে একটা মাল যাবে, তার আবার এক রিলেটিভের জন্য মালটা আপনি সিলেটে বসে বিক্রি করছেন। তো খানস গ্লোবালের এখানে অ্যাকচুয়ালি কি করা আছে, খানস গ্লোবাল তো আপনাকে সিলেটে মালটা দিচ্ছে। খানস গ্লোবাল এখানে কিন্তু বলতে পারছে না, ভাই ওই চট্টগ্রামের ওই জায়গাটাতে আমাদের অন্য ডিলার আছে, মালটা তার মাধ্যমে, তার কমিশন হয়ে তার মাধ্যমে মালটা শিপমেন্ট করতে হবে, এটা তো খানস গ্লোবাল দেওয়ার ক্ষমতা রাখে না। তো পৃথিবী যখন গ্লোবালাইজড হয়ে গেছে, আগে দেখতেন আপনার শিপিং কোম্পানিগুলো, ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানিগুলো ওয়ান টু ওয়ান ডিল করতো, যে বাংলাদেশে চায়নাতে মনে করেন জাঙ্কো, আর বাংলাদেশে মনে করেন সুইফট ফ্রেট ইন্টারন্যাশনাল লিমিটেড। সুইফট বলতো জাঙ্কো বাংলাদেশে কাজ করতে গেলে শুধু আমাকে দিতে হবে, অন্য কারোর সাথে কাজ কেন করছো। আবার জাঙ্কো বলতো তুমি চায়নাতে কাজ করতেছো, তুমি ডাব্লিউআরসি ফ্রেটের সাথে কেন কাজ করতেছো, অমুকের সাথে কেন কাজ করতেছো। হ্যাঁ, তো এরকম আমি জাস্ট নাম উচ্চারণ করে একদম এক্সাম্পল বললাম। তো তখন এরকম একটা কনফ্লিক্ট ছিল, তুমি যদি অমুকের সাথে কাজ করো, আমি তোমার সঙ্গে কাজ করবো না, এরকম একটা মানসিকতা ছিল। আর এখন পৃথিবী হয়ে গেছে উন্মুক্ত। ওই জাঙ্কো এখন দেখা যাচ্ছে বাংলাদেশে অন্তত 1000 ফরওয়ার্ডারে, তো 500 ফরওয়ার্ডারে কার্গো দিচ্ছে, কেউ কারোটা চিন্তা করতেছে না, খালি দেখছে আমার কাছে যেটুকু আসার কথা আসতেছে কিনা। ডাব্লিউআরসি যার সাথে কাজ ইচ্ছা কাজ করতেছে, সবাই সবার সাথে কাজ করছে। এখন আর ওই মানসিকতা, ওই পলিসি, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এখন কাজ করে না, কারণ বিজনেস সবাই বড় করতে চায়। সো আপনাকে ডিলারশিপ দেওয়ার অর্থ হলো ওই এলাকাটাতে যত মালামাল যাবে, আপনার মাধ্যমে আসা কাস্টমার অথবা আমাদের ডিরেক্ট আসা কাস্টমার, এই যে মালামালটা যাবে, এই মালামালটা আপনার মাধ্যমে ডেলিভারি হবে। অর্থাৎ কুরিয়ার সার্ভিস যেমন একটা এরিয়াতে উত্তরাঞ্চলে এসে পরিবহন,
সে ওই অঞ্চলের সব লোকজন ওখানে যে মালটা নিচ্ছে, তেমন আপনার ওই অঞ্চলে যে ডেলিভারিগুলো হবে সব আপনার মাধ্যমে হবে। তা আপনার মাধ্যমে যখন ডেলিভারিটা হচ্ছে তখন ওই লোকগুলা কিন্তু একটা প্রোডাক্ট প্রমোশনও আপনার কাছে হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে আপনার কোম্পানির একটা প্রমোশন হয়ে যাচ্ছে, যেটা আপনি হয়তো বা প্রমোশন করতে পারেন নাই অথবা ওই লেভেলে এখনো যেতে পারেননি। দেখেন, আমাদের সাথে ডিলারশিপ হতে আসছে অনেক ধনী ব্যক্তি আছে, অনেক ক্ষমতাবান ব্যক্তি আছে, অনেক জ্ঞানী ব্যক্তি আছে, অনেক গুণী ব্যক্তি আছে। তো আমি হয়তো পরিচয়টা আরেকটু অন্যভাবে দিতে চাই, সবুজ ভাইয়ের পরিচয়টা। আমি সবুজ ভাইকে আসলে উপস্থাপন করতে গিয়ে আমি মাঝে মধ্যে প্রথম দিকে আমি একটু বিব্রতকর অবস্থায় পড়ছি যে কোনো কিছু যেন তাকে কষ্ট না দেয় মানসিকভাবে। দেখেন, আপনি আছেন ইঞ্জিনিয়ার, আপনি পড়াশোনা করেছেন, গ্রাজুয়েশন করেছেন, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট, মাস্টার্স মাস্টার্স কমপ্লিট। আবার আমাদের সঙ্গে আছেন আপনার বেশ বড় মাপের ব্যবসায়ী, সিলেটে হান্নান সাহেব আছেন, খুব বড় মাপের সম্মানীয় ব্যবসায়ী। ওনার কাছে 20-50 লাখ তো দূরের কথা, কোটি টাকা কোনো বিষয় না। আমাদের বান্দরবনে আছে জজ সাহেব, উনি বান্দরবনে এই সম্প্রদায়ের রাজা ছেলে, এবং ভবিষ্যতে উনি ওখানেই রাজা হয়ে যাবেন, মানে একজন কমিশনার অথবা মিনিস্টারের সমান ক্ষমতা। তো আমাদের সঙ্গে কিন্তু সব ক্যাটাগরি মানুষ আছেন। আবার এমন স্টুডেন্ট আছে যে বলছে ভাইয়া আমি এইভাবে শুরু করতে চাচ্ছি, আমাকে কি করবেন। আবার এমনও আছেন যে একজন বোন, সে দুটো পা হারায়, লাইফের সবকিছু হারায় ফেলছে, আমরা তার পাশেও আছি। আমরা মন খুলে চেষ্টা করছি, আপনাদের যাদের বেসিক্যালি উদ্যম আছে, ইচ্ছা আছে এবং কনফিডেন্স আছে, এবং কিছু মানুষ আছে দুই দিকে মন নিয়ে চলে, যে এটা করব করব না, ওইটা কি হবে হবে না, পারবো কি পারবো না, হচ্ছে না, থেমে যায়। আবার এই থেমে যেতে যে 10 জনের নিয়ে থেমে যায়। এই ক্যাটাগরির মানুষদের এখন কাজ করতে গেলে তো সবাই আসবে, তার মধ্যে থেকে সময়ে সময়ে আমরা বেছে বের করে বলতেছি যে কে একটা ইউনিক পাওয়ারে পরিণত হবে, তাকে আমরা অপরচুনিটি তার সামর্থ্য অনুযায়ী এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আলোচনা করে, মনিটরিং করে সবভাবে দেওয়ার চেষ্টা করছি। আমাদের মধ্যে অনেক এরকম গুণী ব্যক্তি আছে যারা ডিলারশিপ নিয়ে একটা এলাকা আটকেছে, একটা এলাকা আটকে আছে অথবা দখল করে আছে। সাপোজ আপনার মনে করেন চাঁপাইনবাবগঞ্জ ডিলারশিপ নিয়ে চুপ করে বসে আছে। চাঁপাইনবাবগঞ্জে বিশাল জ্ঞানী গুণী অথবা অমুক ব্যক্তি, সে রাজনৈতিকভাবে বিশাল পরিচয়, যখন আসলো কথাবার্তা বললাম, অনেক বড় প্রসপেক্ট, আরে ভাই আমার তো প্রতিটা মোড়ে মোড়ে আমার লোক আছে, পার্টির লোক আছে, অমুক আছে তমুক আছে, খালি মাল দিব আর খালি চাইতে থাকবে কোটি কোটি টাকার মাল। বাস্তবে যে 2 মাসে দেখা গেলো যে তার ওখানে বিন্দুমাত্র কোনো কাজ নেই। ওহো ভাই, জি ভাই, ওই আচ্ছা ঠিক আছে, এটা অমুক ওইটা অমুক। দিস ইজ দ্য রিয়েলিটি হ্যাপেনিং, দ্য রিয়েলিটি ইজ হ্যাপেনিং এটা। তাহলে এই যে অসাধারণ ক্ষমতা, যোগ্যতা সম্পন্ন অথবা গুণী যে ব্যক্তি আমাদের সঙ্গে যুক্ত হলেন, আমাদের কি কোনো লাভ হলো? আসলে আমাদের কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। আমাদের লাভ হচ্ছে আমরা প্রতি স্তরে ছড়ায় যাব। তা আপনাদের মধ্যে আজকে পর্যন্ত হয়তোবা একটু সাইলেন্ট, মোবাইলগুলো সবাই একটু সাইলেন্ট রাখেন, আমারটা সাইলেন্ট করে দেন, কারণ মোবাইল প্রতিদিন 350-400 কল আসতেই থাকবে। এটা একটা চরম একটা খুব কষ্টদায়ক। আর ফোন কেটে দিলে মনে করেন যে আরো 30টা ফোন দেয়, ওই যে কাটছি শুনে না, যে বিজি বলছে এটা শুনে না, কেউ শুনবে না। হ্যাঁ, তারা চিন্তা করে যে ভাই যে ফোন কাটছে তাহলে ফোন তার হাতে আছে, আবার 10টা ফোন দেই। কিন্তু যে কোনো মানুষ, একটা মানুষ নামাজও দাঁড়াইতে পারে, তাই না? তো এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। হ্যাঁ, তো তাহলে দেখেন, একজন ক্ষমতাবান অথবা একজন গুণী ব্যক্তি অথবা যোগ্য ব্যক্তি সে কোনো কাজ করলো না, ওই ডিলারশিপে দিয়ে আমাদের কোনো লাভ আছে? আমাদের যখন কোনো লাভ নেই, আমরা তো চাচ্ছি আপনারা কম দামে মাল নেন, মালটা বুঝে নেন, তারপরে জেনুইনটা জেনুইন হিসেবে নেন, এক্সপোর্ট হিসেবে নেন। লোকাল শোরুমেরটা মাস্টার কপি, যেটা আপনাকে বলেন, আমরা মাস্টার কপি বলি না, আমরা বলি যে ফ্রেশ ডিজাইন ফ্রেশ বডি। আমরা কপি টপি উচ্চারণ করি না, আবার ওইটারে মধু দেওয়ার জন্য মাস্টার শব্দ উচ্চারণ করি না। এক্সপোর্ট কোয়ালিটি ফ্রেশ অর্ডার, ফ্রেশ অর্ডার বলি আমরা, সেটা এক্সপোর্ট কোয়ালিটি, এভারেজ কোয়ালিটি, মাইনাস কোয়ালিটি। তাহলে এই জিনিসগুলো আমরা আপনাদের যেটা যা সেটা সেভাবে বলি, আপনাদের বিব্রত করি না, আপনাদের বঞ্চিত করি না, অথবা আপনাদের সাথে এই হটকারিতা করি না আমরা। তাহলে আমাদের যখন ডিলারশিপ নিয়ে আপনারা কাজ করতেছেন তখন বেসিক্যালি আমরা উপকৃত হচ্ছি। যখন উপকৃত হচ্ছি তখন কি করছি? তখন আপনাদের উপকৃত করার জন্য আমরা উঠে পড়ে লাগছি। তার একটা প্রমাণ আজকে আমি আপনাদের দেখাই, এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের দেখাই। আজকে একটু পরিচয়টা দিই। আবার আমাদের ভিডিও দেখে দেখে সবুজ ভাই অনেক কমেন্টস করছেন,
উনি চুয়াডাঙ্গা থেকে এসে গাজীপুর ওনার বাসা, ওনার শুধুমাত্র মা আছেন, ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাবা নাই। অনেক কষ্ট করে ওনার সংসার চলে এবং ওনার সংসারে এমন একটা জায়গায় উনি চলে আসছে, ওনার সংসারে এমন একটা জায়গায় উনি চলে আসছে যেখানে আর মনে করেন দাবার চেক পড়ে গেছে, এবার সবকিছু বেঁচে কিনে বাড়িতে যাওয়ার মতো প্রস্তুতি। আমার রাইট আর রং? আমি কি মিথ্যা বলছি সবুজ ভাই? ঠিক আছে। আচ্ছা, সবুজ ভাই লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত করতে পেরেছেন? 5। ক্লাস 5 পর্যন্ত। এরপর আপনি আমাদের ফেসবুকের স্ট্যাটাসেও অনেক কথা লিখতেন, আপনাকে অনেকভাবে থামাইছি। তো বেসিক্যালি আপনার প্রফেশনটা কি ছিল অথবা কি করতেন? তখন রিক্সা চালাতাম। সবুজ ভাই রিক্সা চালাতেন এবং আপনি কমেন্টস লিখতেন রিক্সা চালক সবুজ হিসাবে, জি। যেটা নিয়ে আমি আপনাকে বারবার নিষেধ করছি যে এটা করবেন না। এখন রিক্সা চালানো কিন্তু মন্ত্রীর থেকে ভালো কাজ, কারণ গায়ে গতর পরিশ্রম করে সৎভাবে একটা টাকা ইনকাম করা, মন্ত্রীর মতো চুরি করা না। বড় বড় অফিসের জেনারেল ম্যানেজাররা যে স্টাইলে মিষ্টি কথা বলে কলমের খোসা দিয়ে চুরি করে, বাটপারি করে, বেইমানি করে, তার থেকে সম্মানের কাজ। রিক্সা চালানো অথবা দিনমজুর অথবা কুলি করা, এটা শ্রম বিক্রি করার পৃথিবীর সব থেকে অনেস্ট কাজ। যেহেতু আমাদের সমাজ এইটাকে সম্মান করতে জানে না অথবা এটাকে বড় করে রেসপেক্ট করে দেখতে পারে না, যার কারণে আমি একটু মাঝে মধ্যে দেখা যায় যে আমার উচ্চারণ করতে গেলে আমার ঠোঁট কাঁপে যে সবুজ ভাই কষ্ট পাচ্ছে কিনা। কে কি মনে করলে জোবায়েদ ভাই এটা কখনো কেয়ার করে না, আমি খালি চিন্তা করি সে কষ্ট পাচ্ছে কিনা, যে জোবায়েদ ভাই আমাকে এইভাবে হাইলাইট করছে। বেসিক্যালি আমরা তাকে সেখান থেকে উঠায় নিয়ে আসতে চেষ্টা করছি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কাকে কখন চেঞ্জ করে, কাকে কখন চেঞ্জ করে আপনারা বুঝতে পারবেন না। অনেক ধার্মিক, অনেক দুষ্টু ছেলে হঠাৎ করে দাড়ি টাড়ি রেখে ধার্মিক হয়েছে, সে এখন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত কাজা করে না। গতকাল এক ভাই আসছে আমাদের ডিলার হওয়ার জন্য, আমার জীবনে বহুত নামাজ কামাই দিছি আর বহুত দুষ্টামি করছি। তো সন্ধ্যা নামাজ হবে, আমি এই পেশে কাজ করছি, কিন্তু লোকটা যখন নামাজে, ভাইটার বয়স 21 বছর, অনলি 21 বছর। আমি বিজনেসের বাইরে একটা কথা বলি আপনাদের, এখানে দাঁড়ায় নামাজ পড়ছে, আমরা নামাজের ব্যবস্থা করে দিলাম, কাপড় দিয়ে দিলাম, তারপরে একটা স্যাম্পল, একটা ইয়ে ছিল আমাদের স্যাম্পল, তারপরে স্যাম্পল নামাইছি যে নামাজ সবার আগে বলে কম্বলটা নামায় একদম ফুলের উপরে বিছাই দিয়ে বলছি সবাই নামাজে দাঁড়ান, আমি একটু আর্জেন্ট একটা কাজ করছি। এটা ছিল আমার একটা বড় ধরনের মিস্টেক, অথবা ওই সময় আমার শারীরিক অথবা মানসিক প্রিপারেশন ছিল না, যেটা ইসলামে অথবা আল্লাহর কাছে বিশাল পাপ অথবা গুনার কাজ, এটা আমিও স্বীকার করি। বাট ভদ্রলোক যখন নামাজে দাঁড়াইছে এবং সে যখন সূরা পাঠ করা শুরু করছে, আমি এই পাশে আমার কম্পিউটার, এই কম্পিউটারটা বসে আমি কিবোর্ডে কাজ করছে, আমার হাত কাঁপতেছে যে আমার লাইফে এরকম মধুর আওয়াজ নামাজ আমরা টিভিতে দেখি, কত কিছুতে দেখিনি, ইউটিউবে উচ্চারণ দেখি, কোরআন তেলাওয়াত দেখি, কত কিছু দেখি, ওয়াজ দেখি, বাট আমার লাইফে আমি গতকাল কিবোর্ডে আমার হাত কাঁপছে, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে যে আমি এই নামাজটা কেন মিস করলাম। এই নামাজটা কি নামাজ পড়লাম, আমার সারা জীবনে এই নামাজ আমি শুনি নাই, এই নামাজ আমি দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে যে জীবনে আর এক উক্ত নামাজ যেন আমি কাজা না করি, কারণ এই নামাজে কি মধু। এরপর লোকটা এসে এখানে বসে ডিলারশিপের জন্য, আমি ওনার প্রতিটা পায়ের থেকে শুরু করে চোখ পর্যন্ত ওনার প্রতিটা পশম দেখতেছি যে আল্লাহ তাআলা একে কত ভালোবাসে, যে প্রতিটা পশমে আল্লাহ তাআলা এর সাথে আছে। কোন মায়ের সন্তান এই ছেলেটা? এরপর জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেন? বলছে, ভাই আমার বয়স মাত্র 21 বছর, আমি একটা মসজিদের ইমাম। কোন মসজিদ? ঢাকা বনানীতে যে নেভি হেডকোয়ার্টার, সেখানে সে নামাজ পড়ায়। এত অল্প বয়সে, 21 বছর বয়সে কত পীর সাহেবের কাছে গেছি, কতজনের দোয়া নিছি, কতজনকে সালাম দিছি, কত ওয়াজ শুনছি। যেমন ইন্ডিয়ার ফুরফুরা পীর সাহেব এসে আমাদের এখানে, আমার বাগেরহাটে আসলে আমাদের বাড়িতে ওখানে ওয়াজ করেন, প্রথমে বাংলাদেশে তাকে দিয়ে বোধহয় আমরা ওয়াজ করালাম। বাট এই ছেলের গলায় যে আল্লাহ কি দিছে, আমি মানে ভাই আমি কিছু মিলাইতে পারলাম না যে কি দিছে। হয়তো বা 2 একদিন পরে একটা ভিডিওতে আমি তাকে আবার আমন্ত্রণ করব, তার ডিলারশিপ আমি তাকে তো সম্মান করব, প্লাস এই অফিসে তার জন্য আমি একটা স্পেশাল স্পেস করে দিব, কারণ আমি থান্ডার যে আল্লাহ একে কি দিছে এর গলায়। আসলে কিছু সেন্স কাজ করে কিছু কিছু সময়। তো যাই হোক, বিজনেসের বাইরে আমরা কিছু কথা চলে গেলাম। তারপর এখন একটা জিনিস আপনাদের বলি যে এই সবুজ ভাই, যার কাছে না আছে 100 টাকা, যার বাড়ি ফেরত যাওয়ার মতো টাকা নাই, যার পরিবারের বাসায় খাবার নাই, এরকম একটা পজিশনে সে
সে এই অফিসের চারপাশে এসে 17-18 দিন করে ঘুরে গেছে। কয়দিন ঘুরছেন আপনি? 12 দিন। 12 দিন। সরি, আমার বাড়া বলেছে, 12 দিন। যে ঢুকবো কি ঢুকবো না সাহস পাচ্ছে না, কারণ কাছে টাকা নেই, সেরকম শিক্ষিত না। এখানে সব শিক্ষিত মানুষ বাংলা ইংরেজি উর্দু মিলে কথা বলতেছে। তারপরে গার্মেন্টসের এক্সপোর্ট ল্যাঙ্গুয়েজের সাথে সে এরকম জড়িত না। মানে কত বিশাল কিছু, তাই এখানে আমি ঢুকবো কি ঢুকবো না। যেদিন ঢুকছে সাহস করে যে 12 দিনের দিন আমি ঢুকবোই ভাইয়ের কাছে, দেখা করবোই। 13 দিনের দিন আমি তাকে বুকে জড়ায় নিচ্ছি যে আরে আপনি এই অপরাধটা কেন করছেন, আপনি তো উল্টা আরো অপরাধ করছেন, অন্যায় করছেন। রিজিকের মালিক আল্লাহ, বাট আমরা একটু দেখি চেষ্টা করে আপনাকে দিয়ে কিছু করা যায় কিনা। পরে ওনাকে বললাম যে আপনি চুয়াডাঙ্গা আমাদের ডিলার হবেন। যে ডিলার হবেন বলছি, ওনার তো মুখ কালো হয়ে গেছে। ভাই যে ডিলার বলছে 2 লাখ টাকা করতে পাবো, কোত্থেকে পাবো? আমি তখন বললাম কি ভাই আপনার টাকাটা আমার পকেট থেকে এই কোম্পানিতে আমি জমা দিয়ে দিব, দরকার 2 লাখ, সমস্যা নেই। আপনার টাকাটা আমি এই কোম্পানিতে জমা দিয়ে দিব, কিন্তু আপনার সাথে আমার একটাই ওয়াদা, কাজ করতে হবে, নিজেকে ফাঁকি দেওয়া যাবে না। পারবেন? উনি বলছে জি ভাই, ফাঁকি দিব না। তারপর আপনি চুয়াডাঙ্গায় চলে গেছেন। কয়দিন ছিলেন চুয়াডাঙ্গায়? 5 দিন। 5 দিন। কোনো মালটাল কি যে গাজীপুরে যাওয়ার সময় কোনো মালটাল নিয়েছিলেন? না, হ্যাঁ, কিছু গাইডের মালটাল গাইডের মাল নিয়েছিলেন? নিছিলাম। হ্যাঁ। ওগুলো কি বেচা হয়েছে? জি। কয়দিন লাগছিল বেচতে? ওইগুলো বেচতে আপনার 5 দিন। 5 দিন লাগছে। আচ্ছা, তো এই যে 5 দিন সময় লাগছে, এই গাইডের মালগুলো কত করে আপনার কেনা ছিল আমাদের কাছ থেকে? ওটা তো আপনার কিনা ছিল হইতেছে 45। মুখে মুখে একদম জোরেই বলেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে সব ওপেন, আমাদের এখানে সারা দুনিয়ার মানুষ দেখতেছে, সব ওপেন। আচ্ছা, কি একটা মোবাইলে বোধহয় শব্দ হচ্ছে, যাই হোক। তো সরি, আপনার সময় লাগছে কয়দিন? 5 দিন। 5 দিন সময় লাগছে। আচ্ছা, আর এরপরে? তারপরে হইতেছে বিক্রি করে দিলাম মালগুলা বিক্রি করে দিছি। বিক্রি করে দিছেন। ভ্যানে করে। তার আগে কি আপনার গাড়ির ব্যবসার সাথে কোনো সম্পৃক্ততা ছিল? এখানে আসার আগে ওই এক্সপেরিয়েন্সের জন্য কিছু কয়েকজনের সাথে কথাবার্তা বলছিলেন। আর 5-6 দিনে আপনি 45 টাকা করে মাল নিছিলেন। বি গ্রেড না এ গ্রেড? সিগারেট। সি গ্রেডের মাল, একদম লো গ্রেডের মালটা। 45 টাকা নিয়ে কয় টাকা করে বিক্রি করছেন? 25 টাকা। 25 টাকায়, মাশাআল্লাহ। বাট বিক্রি কি করতে পারছেন? জি। ওকে, তাহলে আমাদের কথা ছিল কি, আপনারা সেল করতে পারেন কিনা আমরা সেটা আপনাদের টেস্ট করতেছি। আপনি 45 টাকা না, আপনি কি করবেন, 85 টাকার মালও 25 টাকা বিক্রি করে দিবেন। বাট দিয়ে আমারে বলবেন যে ভাই মাল সব বিক্রি করতে পারছি। কয় টাকা লস গেছে আমি পকেট থেকে দিব, একবার, দুইবার, তিনবার দিব। লাভটা কি হলো? লাভটা হলো আপনি আমাকে বারবার বলছেন যে ভাই মাল যা দিচ্ছেন সব সেল করতেছি, লসে বিক্রি করেন। তাহলে সবার আগে হচ্ছে ইয়েস বলার একটা, শব্দটা উচ্চারণ করার যে পাওয়ার জি। আপনার মনের মধ্যে তৈরি করে দিচ্ছি আমরা। টোটাল ড্যামেজ আমরা টানতেছি, আপনার তো কোনো টেনশন নাই। আপনার কাছে খালি শুনতে চাচ্ছি যে আপনি মাল নিচ্ছেন, বিক্রি করতেছেন, নিচ্ছেন, বিক্রি করছেন। এই বিক্রি করতে করতেই একসময় দেখবেন যে লাভ আসা শুরু করছে। যতক্ষণ লাভ না আসে ততক্ষণ এই খান গ্লোবাল আপনার পিছনে ইনভেস্ট করতেছে। আপনাদের যারা জীবনে একটা মাল বিক্রি করার অভিজ্ঞতা নাই, তাদের আমরা অভিজ্ঞতা তৈরি করার জন্য, ফ্লেভার আনার জন্য, শরীরের মধ্যে জোর আনার জন্য, গতি আনার জন্য এটা করতেছি। তাহলে 45 টাকার মাল 25 টাকায় বিক্রি করছেন। কত পিস মাল? 152 পিস। 152 পিস। 252 পিস। 252 পিস মাল, 52 পিস মাল গুণ কত টাকা লস হয়েছে পার বডিতে? 20 টাকা। কত টাকা লস করছেন? 5040 টাকা। 5040 টাকা লস করছেন, কোনো সমস্যা নাই। আশিক সাহেবকে ডাক দেন। আচ্ছা বসেন, আপনি বসেন। আশিক সাহেব, উনি 252 পিস মাল নিছিল। 262 পিস, 52 পিস, 52 পিস হইতেছে 25 টাকা করে বিক্রি করছে, আর হইতেছে 10 পিস আপনার 50 টাকা করে। তাহলে টোটাল ধরা যায় 5000 এর মতো লস গেছে, তাই তো? দেখেন আমার কাছে আছে কিনা। 1 2 3 4 5। উনি 5000 টাকা লসে মাল বিক্রি করছে। এই 5000 টাকা রাখেন, কোম্পানিতে দিয়ে রাখবেন, বিক্রি করেন, আরো লসে বিক্রি করেন। বাট আমার এসে বলতে হবে যে এক পিস মালও হাউজে নাই, এক পিস মালও হাউজে পড়ে নাই। উনি আপনার কাছ থেকে 45 টাকা করে মাল নিচ্ছে,
আপনার যে টাকা লসে বিক্রি করছে 25 টাকা করে, তাতে 5,000 টাকার মতো লস হয়েছে। এইটা তো কোম্পানির লস দেখবে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই টাকাটা ওনাকে গিফট করলাম, উনি ওনার ওই বাকি 25 টাকা করে টাকা আপনাকে দিয়ে দিবে, আর এই টাকা যেটা শর্ট পড়বে সেটা আমি ওনার পক্ষ থেকে দিয়ে দিলাম। মনে করেন এই টাকাটা ওনাকে দিছি, উনি আপনাকে দিয়ে দিল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুনতে চাই ইয়েস ইউ ক্যান। একবার লস করেন, দুইবার লস করেন, তিনবার লস করেন, এরপরে তো আপনার বিবেক খাটবে যে না আর লসে বিক্রি করবো না। বারবার লস হচ্ছে, একটা মানুষ একটা কোম্পানি আমাকে লস টানতেছে, তো কি কারণে, দেখি কেমনে লাভ বের করা যায়, মনের মধ্যে আসবে না? এই আসার ফলাফলটা দেখবেন বাস্তবে কি হচ্ছে। যেটা হয়েছে আজকে সকালে, গতকালকে একজন এক নামাজ পড়ে আমার চোখ দিয়ে আসলে পানি বের করে দিয়ে গেছে, আর আজকে 7 সকালে উনি এসে আমার পছন্দ দাঁড় করায় দিছে। একটা ভিডিও দেখেন ওনার মোবাইলে থেকে, একটু আগে আমি কপি করলাম, রাইট আপনার সামনেই তো। আপনার সঙ্গে আজকে প্রথম পরিচয়, বাইদের সেক্ষেত্রে প্রথম পরিচয়। একটা ভিডিও আপনাকে দেখাই। আমরা ওনাকে কোন লেভেলে আস্থা করি অথবা আপন করে নিছি দেখেন। এটা হলো সবুজ ভাই, আপনার মেবি দেখতে পাচ্ছেন এখানে, আমি আর একটু ক্লোজ করে এনে দেখাই। দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখান থেকে? একটু এগুলো সরান, মোবাইলগুলো পড়ে না যায়। এটা হলো আমাদের সবুজ ভাই, যাকে আপনারা রিক্সা চালক সবুজ ভাই হিসাবে বিভিন্ন কমেন্টসে দেখেছেন। উনার হাতে একটা পোস্টার দেখেন, উনি কি করছে। আমরা তো খালি ভিজিটিং কার্ডের ব্যানারের কথা বলছি, উনি এক কালারের পোস্টারও তৈরি করছে। মাত্র 1 পিস কাপড়ও পাইকারি মূল্যে বিক্রি করা হয়। সকল প্রকার কাপড়ের পাইকারি সরবরাহ কেন্দ্র চুয়াডাঙ্গা কাপড়ের পাইকারি আড়ত, প্রযত্নে মোহাম্মদ সবুজ খানস গ্লোবালের ডিলার দিয়ে আমাদের ভিজিটিং কার্ডের যেগুলো, এরপরে মোবাইল নাম্বার, এরপরে খানস.com আমাদের মোবাইল নাম্বার, চুয়াডাঙ্গা 10 মাইল মর্তুজাপুর। এই হলো ওনার কি, এই হলো ওনার একটা পোস্টার উনি করছে। পোস্টার করার পরে উনি আবার আর একটা কাজ করছে। কি কাজটা করছে, একটা ভিডিও দেখেন ওনার। এই কাজ করতে যে ওনার মোবাইলটা পকেটের থেকে পড়ে ভেঙে গেছে। তো আমি এখন ওনাকে একটা সুন্দর গুড নিউজ দেইনি, যে নিউজটা আমি হয়তো আজকে দিব। শুনেন, খান গ্লোবাল ডিলার থেকে আমি চুয়াডাঙ্গা ডিলার মোহাম্মদ সবুজ বলছি। এই যে আমাদের আজকে মাইকিং হবে, এই যে অ্যালাউন্স গাড়ি, এই যে আমাদের মাইকিং পুরো চুয়াডাঙ্গা জেলায় এটা হচ্ছে মাইকিং করবে। আর আমাদের যে এখানে গোডাউনটা নিচ্ছে, এই যে আমাদের এইটা আমাদের গোডাউন, আপনাদের সবার দেখার সাথে ভিডিওটা দেখাই দিই। এটা হচ্ছে আমাদের গোডাউন, চুয়াডাঙ্গা ডিলারের গোডাউন। এটা কিছু ওয়াইলিং এর কাজ বাকি ছিল, ওয়াইলিং এর কাজগুলো করা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কালকে থেকে ইনশাল্লাহ আর কিছু কাজ বাকি আছে, আজকের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের দেখানোর সাথে যে সুবিধার সাথে আমরা কিছু পোস্টার তৈরি করছি, আমাদের পোস্টারগুলো আপনাদের দেখাই। যে আমাদের কিছু পোস্টার তৈরি করছি, যে পোস্টারগুলো আজকে বিলোতন করা হবে। আর প্লাস তার সাথে সাথে আমাদের যে এই যে অ্যালাউন্সটা, এখানে মাইক আছে, মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, অ্যালাউন্সটা হবে। এই অ্যালাউন্সটা হবে, আর এই যে আমাদের এই পোস্টারগুলো আজকে বিলোতন করা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। তাহলে দেখেন, 7 সকালে আসলে মাথাটা খারাপ করার মতো অবস্থা, যে একজন মানুষ যখন উন্নতি করতে চায় অথবা উন্নতির রাস্তায় যায়, অথবা তার ব্রেনে যখন ইচ্ছা শক্তি থাকে যে কিছু একটা করব জীবনে, ডু অর ডাই। আমরা যেভাবে আপনাদের প্রস্তাব দিই যে জীবনে কোনো 4 সাবজেক্ট রাখবেন না, যতদূর জীবন গেছে, যতভাবে ধ্বংস হয়েছে আজকে থেকে সব ক্লোজ। আশিক সাহেব, স্লাইডারটা একটু চাপায় দেন, সাউন্ড আসতেছে। তাহলে আপনার জীবনে এখন আর বসে থাকার সময় নেই, এখন আর অবহেলা করার সময় নেই, এখন আর গেম খেলার টাইম নেই। এখন ঠান্ডা মাথায় যেভাবে আপনাদের গাইডলাইন দিচ্ছি আপনারা কাজ করেন। তো সবুজ সাহেবের মতো একদম মনে করেন জিরোতে থাকা একজন মানুষ কি করছে, এখন আমাকে একটু বলেন যে আজকে পর্যন্ত মাইকিং টাইকিং কি শেষ হয়ে গেছে? যে মাইকিং গত 2 দিন ধরে হইতেছে, আজকে হবে, আজকে হবে হচ্ছে। আপনি এই যে চুয়াডাঙ্গা ছিলেন কয়দিন? 6 দিন। 6 দিনে চুয়াডাঙ্গার কয়টা জায়গাতে আপনি ঘুরছেন? 20-30টা দোকান অথবা 20-30 জন মানুষকে কি ঘুরতে
পরিচিত হওয়ার সুযোগ পাইছেন এত কাজের মধ্যেও? স্যার 20-30 জন না, আমি ওখানে প্রায় 1-1.5 দোকান করছি। 1-1.5 দোকান 6 দিনে ঘুরছেন? জি। কিভাবে? সকাল গাড়ি ছিল সাথে, মোটরসাইকেল, রিক্সা, না, সাইকেল? ওই যে পাখি ভ্যান যেগুলো বলে, পাখি ভ্যানগুলো, হ্যাঁ। সকালবেলা বের হয়েছি, যেখানে যেখানে মার্কেট সে বাজারে দাঁড় করেছি, পরে বাজারের ভিতরে সবগুলা ঘুরছি, দোকানের সাথে পরিচয় হয়েছে। চুয়াডাঙ্গার যতগুলো থানা সবগুলো হ্যাঁ। জি এখন আপনার কার্ডগুলো বিতরণ করছেন, কিন্তু তাদের নাম্বার কি আনার সুযোগ পাইছেন আপনি? জি, আমার ডায়েরি আমি তো গ্রামে ভুলে রেখে আসছি। ডায়েরির মধ্যে সব নাম্বার সব- সবাই নিয়ে আসছেন, হ্যাঁ, সব- 1-1.5 মানুষের? হ্যাঁ, আর তারপরে হচ্ছে আমি কিছু কার্ডও কালেকশন করছি, মানে ওইটাও গ্রামে আছে, কিছু কার্ড অবশ্য আমার কাছে আছেও। আচ্ছা, মানে ওখানে আপনি জি। তাদের নাম্বারও নিয়ে আসছেন, আবার আপনার কার্ডও বিতরণ করছেন। জি, জি, কত জি। হাজার কার্ড বানাইছিলেন? 1000? আমি হ্যাঁ, 3000 কার্ড বানাইছি। 3000 কার্ড বানাচ্ছিলেন? ও মাই গড! আমরা তো সবাই সর্বোচ্চ বলি যে 1000, কারণ 1000ই কাজ করতে দেখা যায় যে সময় কার্ড লাগে। দেওয়া হয়ে গেছে আপনার? 3000 কার্ড বিতরণ করছি, মনে হয় 500 কার্ড আছে আর। 2500-এর মতো কার্ড দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এরকম মনে করেন যে তো দেখি এই যে প্রমাণস্বরূপ যে উনি ফাঁকিঝুঁকি করছে কিনা, কারণ এখন তো সবাই ফাঁকিঝুঁকি করে। দেখেন, সব চুয়াডাঙ্গার ঠিকানা কার্ড, সব চুয়াডাঙ্গা। এই যে প্রিন্স প্লাজা চুয়াডাঙ্গা, নিউ ফাতিমা গার্মেন্টস, প্রিন্স প্লাজা, সাজ ফ্যাশন, তারপরে আপনার দৌলত দিয়ার, হ্যাঁ, চুয়াডাঙ্গা সুন্দর সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে। তারপরে আসতেছে আপনার নারায়ণপুর, ত্রিমোহনী, ঝিনাইদহ। এরপর চুয়াডাঙ্গা পুরাতন গলির ভিতর মনিরা মার্কেট। তো সে কিন্তু আসলে ফাঁকিঝুঁকি কিছু করে নাই, কোনো ফাঁকিঝুঁকি করে নাই। বড় বাজার, এরপর আপনার হাবিব সেন্টার পুরান গলির ভিতর, বড় বাজার। তো দেলোয়ারদির বাস স্ট্যান্ড, তারপরে ধামেনার হাট, সনগ্লো গোনো, বাগবাংলা, ইটস ডাক বাংলা বাজার। আচ্ছা আচ্ছা, সরি। তারপরে হ্যাঁ, সুগন্ধা প্লাজা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওখানে রেখে আসছি। শত শত কার্ড আছে, তাই তো? আর নাম্বারগুলো বেসিক্যালি আপনি নিয়ে জি, আসছেন। কার্ডও আছে, ডায়েরির সাথে এখন- কার্ড একটা ব্যাগে ছিল। এখন তাহলে আপনি শুরু করছিলেন 0 টাকা দিয়ে, জি আপনি এই যে এত কাজ করতেছেন, জি। এই দোকানও ভাড়া করলেন, আমাদের একটু হিস্ট্রিটা বলবেন যে আসলে ঘটনাটা কিছু, দোকানটা পজিশন কত, ভাড়া কত? দোকানটা আইতেছে মানে অনেক বড় একটা গোডাউন আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা গোডাউন, জি। এবং খুব সাজানো, রং টং করা, ডেকোরেশন করা, একটু ইয়ের মতো তো লাগতেছে। এটা আমাদের গ্রামের যার দোকান আর কি, আমাদের সিরাজ মোল্লা ভাই। সিরাজ মোল্লা ভাই? জি। আচ্ছা সে আমাকে আবার অত্যন্ত ভালোবাসে, সেই ক্ষেত্রে উনি কোনো অ্যাডভান্স না নিয়ে ওনার দোকানটা মানে আচ্ছা, আর ভাড়া কত হতে পারে? ভাড়া আপনার 600-700 মতো। 600-700 টাকা ভাড়া। গ্রামে দোকান দিয়েছেন না? জি, আমি বাজার থেকে একটা ব্রিজের পরে আমার গ্রাম। আচ্ছা, আপনি সদর থানা না কোন থানা? চুয়াডাঙ্গা? চুয়াডাঙ্গা সদর সদর থেকে কত দূরে হতে পারে, কয় কিলোমিটার? আপনার চুয়াডাঙ্গা থেকে 10 টাকা ভাড়া লাগে আমার। 10 টাকা ভাড়া। তো কাপড়ের জন্য যখন চুয়াডাঙ্গার থেকে আপনি আমার কাছে আসতে পারছেন, ভাই যখন সিলেট থেকে আমার কাছে আসতে পারছেন, তো সদরের থেকে 10 টাকা ভাড়া দিয়ে ওখানে কাপড় আনতে যাইতে পারবেন। না, ওনারা সবাই বলছে যে আমরা নারায়ণগঞ্জ থেকে মুকাম করি। নারায়ণগঞ্জ থেকে মোকাম করে, অর্থাৎ কেনাকাটা করে, নারায়ণগঞ্জ না এসে যদি ওনার কাছেই পায়, ওনার কাছ থেকেই নিবে। সবাই ভালো একটা আশ্বাস দিচ্ছে যে যদি এখানে হয় তাহলে তো আমাদের নারায়ণগঞ্জ হাতের কাছে। যে টাকা, আমরা ওর সাথে কম দামে পাবো, ওই আসতে যাবে। বলছে যে তুমি ঢাকার রেটও দেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এখানে আইসে আসবো। ঢাকার রেটে দিলেও তারা ওখান থেকে নিবে। আসবে। ভাই একটু কাইন্ডলি স্লাইডটা চাপা দেন, বাইরে থেকে সাউন্ড আসছে তো, একটু চাপা দেন। এই ঢাকা থেকে আমরা যে রেটে কিনি ওই রেটেও যদি আপনি দেন তাহলে ওনারা ওখান থেকে নেবে, কারণ ওদের টাইম বাঁচতেছে, হ্যাঁ, গাড়ি ভাড়া গাড়ি বাঁচতেছে। ভাড়া বাঁচতেছে। আচ্ছা, দ্যাটস গুড। তো এখন এই এলাকার ভাই ব্রাদার আপনাকে এই যে কি ভাইয়ের নাম বললেন যেন? সিরাজ মোল্লা ভাই। হ্যাঁ। সিরাজ মোল্লা ভাই, চুয়াডাঙ্গার সিরাজ মোল্লা ভাই, আপনি যেই হন না কেন, হয়তো বা আপনাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, তো আপনি যে আমাদের খুব প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের পাশে এসে দাঁড়াইছেন কোনো অ্যাডভান্স ছাড়া একটা গুদামের নেওয়ার জন্য, আপনি সহযোগিতা করছেন। ভাই, ব্যক্তিগতভাবে আমি চুয়াডাঙ্গায় যখনই আসব এসে আপনাকে সালাম দিয়ে জানাই যাব এবং আপনার সঙ্গে পরিচিত হয়ে যাব, এবং আমি খানস গ্লোবালের পক্ষ থেকে আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এখনও দুনিয়াতে মানুষ আছে, অসহায়ের পাশে মানুষ আছে, ব্রেনি মানুষের পাশে মানুষ আছে, যারা আপনার উদ্যমী, পরিশ্রমী, তাদেরকে আবার নতুন জীবন ফিরে পাওয়ার জন্য আপনার মতো দু একজন ভাই আছে। তা আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করি এই ভিডিওর মাধ্যমে।
এরপরে আসেন যে এখন জি আপনি তো গুদামে একটা মালও নেননি, জি না কোম্পানিতে আপনার অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা দেওয়া আছে, আমার ব্যক্তিগত আমি একটা দিয়েছি আপনাকে, সেটা আপনার 2 লাখ কোম্পানিতে জমা দেওয়া আছে। জি তো আপনার মনে করেন যে এই টাকাটা মনে করেন আমি আপনাকে দিইনি, মনে করেন আপনার মা আপনাকে দিয়েছে ব্যবসা করার জন্য, বাবা সবুজ তুমি এটা নিয়ে ব্যবসা করো, জি 2 মাস ধরে মনে করেন টাকা আপনার কাছে পড়ে আছে। এবার আপনার চাহিদা কি? আপনি এই যে অবস্থাটা তৈরি করছেন, জি একটাও তো মাল নাই, একটা স্যাম্পল আপনার গুদামে নাই, একটা চেয়ার টেবিল আছে শুধু, জি। একটা ফ্যান আছে, একটা লাইট আছে, আর কিচ্ছু নাই। না ওইগুলো আগে ওনারা ঠিক করে ছিল, যাই হোক সোজা কথা এখন আছে হ্যাঁ। সেখানে, আর একটা শাটার আছে, দুটো তালা আছে, অথবা একটা তালা আছে, এছাড়া তো একটা কাপড় তো ওখানে নাই, জি না একটা কাপড়ের স্ট্যান্ডও ওখানে নাই। জি না মানুষ আপনাকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এই মিয়া কি ব্যবসা বাণিজ্য করেন, কোনো মাল নাই, কিছু নাই, অমুক তমুক, এই টাইপের তাচ্ছিল্য কেউ কিছু করতেছে হ্যাঁ এসে? এরকম মানে কিছু সংখ্যক লোক করছে আর কি কিছু সংখ্যক লোক করছে, জি। তখন বলছে আপনি যে- তাদের কিভাবে এটা হ্যান্ডেল করলেন? না অনেকে বলতেছে ডাক দিছে তুমি নাকি এরকম পাইকারি ব্যবসা করতেছো, আমি বললাম যে জি আপনাদের দোয়ায় আমি একটা পাইকারি ব্যবসা করব, আপনারা আসবেন এখানে, মানে এগুলো হইতেছে আমাদের পরিচিত আর কি, আশেপাশে যারা আছে তারা আর কি জি ডাক দিই। হ্যাঁ তারপরে বললো যে না এটা কিভাবে সম্ভব, এটা তুমি কিভাবে টাকা পেলে কোথায়, কিভাবে কি আর কি করবা, মানে ওনারা একটা বিশ্বাস করতে যাচ্ছে না। হুম। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আমি একসময় করতে পারবো, পরে সালাম দিয়ে চলে আসছি, আর কিছু বেশি কিছু বলি না ওনাদের। আচ্ছা, মানে যারা আপনাকে ছোট করতে ছোট চাইছে, করতে যেমন চাইছে। আমরা আগে একটা ভিডিও করেছিলাম যে আপনি যখন কিছু করতে যাবেন তখন সমাজ, পরিবার, আপনজন, নিজের পরিবারই কতভাবে জি আটকায় ধরবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানসিকভাবে ডিপ্রেশন তৈরি করবে, তাহলে সেখান থেকে আপনি কিভাবে ডিল করে কিভাবে কথা বলে বের হয়ে আসবেন নিজের ব্যক্তিত্ব নিয়ে, এবং তাকেও অপমান করবেন না, তার সাথে হাতাহাতিতে যাবেন না, তার সাথে বাজে সিচুয়েশনে যাবেন না, এবং সম্পর্ক নষ্ট করবেন না, জি। তাকে সম্মান করে নিজের সম্মান রেখে সুন্দরভাবে সেখান থেকে ওই কথা অথবা ওই আলোচনা অথবা ওই বিরূপ পরিবেশটাকে বের হয়ে চলে আসবেন। তো, সেটা আমরা আপনাদের ভিডিও করে শিখাই দিচ্ছি, অথবা একটা বেসিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। অনেকে তো বলতেছে আপনি টেকনিক খাটায় সেখান থেকে সুন্দরভাবে ক্লোজিং, হ্যাপি জি। ক্লোজিং করে চলে আসছেন যে আমার জন্য দোয়া করেন, আমার এখন কিচ্ছু নাই, বাট দোয়া করেন যেন আমি কিছু করতে পারি, জি, এটাই এই বলছি। থিমটা দিয়ে আপনি চলে আসছেন। আর যারা মালামালের জন্য কেউ কি এখন এই যে এত কার্ড নিয়ে আসছেন, হ্যাঁ। এত মানুষকে কার্ড দিচ্ছেন, মাইকিং করলেন, হুম। কেউ কি আপনাকে একটা ফোন দিছে যে ভাই হ্যাঁ, কোনো মাল হ্যাঁ। আছে কিনা? ফোন দিতেছে ফোন দিতেছে? আমি এখানে আসতে আসতে গাড়িতে আমার 4-5টা ফোন দিছে। 4-5টা ফোন দিছে? অলরেডি 10 মাইলের উপরে 3 জন ছিল। হ্যাঁ। আমার গ্রাম থেকে একটু দূরে 10 মাইল বাজারে। 10 মাইল? হ্যাঁ, ওখানে 3-4 জন রয়েছে, বলছে ভাই আমি কোথায় আসবো? আমি বললাম যে মর্তুজাপুর আসেন। আর ওনারা আচ্ছা। বাইক মাইক নিয়ে হয়তো আসছে, মর্তুজাপুরে আসছে। আর আচ্ছা। বললো যে ভাই আপনার শাটার নামানো। হ্যাঁ, আমি হ্যাঁ। বললাম যে আমি ঢাকায় আসছি, হ্যাঁ। আমার আসতে একটু সময় লাগবে। বলছে ঠিক আছে সমস্যা নাই, আমি আপনার অফিসটা তো দেখে গেলাম। তো আচ্ছা। পাশে এক ভাতিজা আছে, মানে যেই সিরাজ মোল্লা ভাইয়ের ছেলে আর কি। একটুখানি এখানে আপনার একটা ভুল হয়েছে। জি। যে মানুষগুলো আপনার অফিস দেখতে আসছে, আপনি যদি তাদের বলেন ভাই আমার অফিসে যান অমুক জায়গায়,